সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা গত ক্লাসে অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের জনসংখ্যা সম্পর্কে যে দুটি গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে তার একটি নিয়ে আলোচনা করেছিলাম, সেটা ছিল ম্যালথাজের জনসংখ্যা তত্ত্ব। আজকে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। কাম্য জনসংখ্যা তত্ত্ব। বিশ্বের অনেক আধুনিক অর্থনীতিবিদ কাম্য জনসংখ্যা তত্ত্ব আলোচনা নিয়ে অবদান রাখলেও তার মধ্যে 1923 সালে কার্ল স্যান্ডার্সের দ্য পপুলেশন প্রবলেম The population problem study evolution. A study in evolution Carl Sanders তার দ্য পপুলেশন প্রবলেম স্টাডি ইন ইভ্যালুয়েশন এই গ্রন্থে তিনি যে বক্তব্য প্রদান করেন তা অধিক জনপ্রিয়তা লাভ করে। তাই কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে কার্ল স্যান্ডার্সের তত্ত্বকে বোঝায়।
কার্ল স্যান্ডার্স তার তত্ত্বের কার্যকারিতার জন্য কিছু অনুমিত শর্ত ধরেছে। তার মধ্যে আমরা দেখছি 6টা শর্ত। প্রথমত, মোট জনসংখ্যা ও কর্মক্ষম জনসংখ্যার অনুপাত স্থির। কর্মক্ষম জনসংখ্যার উৎপাদন ঘন্টা স্থির। কোনো দেশে নির্দিষ্ট সময়ে প্রাকৃতিক সম্পদ, কারিগরি জ্ঞান ও মূলধনের পরিমাণ স্থির। পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান। উন্নত জ্ঞান ও সংস্কৃতি এবং জীবনযাত্রার মান বিদ্যমান এবং পর্যাপ্ত কর্মক্ষম পর্যাপ্ত জনশক্তির কর্মোদ্যম। এই 6টা শর্তের উপর ভিত্তি করে কার্ল স্যান্ডার্স তার জনসংখ্যা সম্পর্কে তত্ত্ব নিয়ে তিনি আলোচনা করেছেন। এই তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে, কোনো দেশে বিদ্যমান প্রাকৃতিক সম্পদকে দক্ষ ব্যবহার করার জন্য যে পরিমাণ জনসংখ্যা প্রয়োজন তাকে কাম্য জনসংখ্যা তত্ত্ব বলে। আবারও বলছি, কোনো দেশের প্রাকৃতিক সম্পদকে দক্ষভাবে ব্যবহার করার জন্য যে পরিমাণ জনসংখ্যা প্রয়োজন তাকে কাম্য জনসংখ্যা বলে। যদি একটি দেশে কাম্য জনসংখ্যা বিদ্যমান থাকে তাহলে সে দেশের উৎপাদন ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয়। সুতরাং আমরা বলতে পারি, যে পরিমাণ জনসংখ্যা থাকলে একটি দেশের প্রাকৃতিক সম্পদ দক্ষভাবে ব্যবহার করার মাধ্যমে উৎপাদন ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে। এখন কোনো দেশের জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যার চেয়ে কম থাকে তাহলে তাকে নিম্ন জনসংখ্যার দেশ বলে। আর যদি নিম্ন জনসংখ্যার দেশ হয় তাহলে সেখানে উৎপাদন ও আয় সর্বোচ্চ হবে না এবং সম্পদ অব্যবহৃত থাকবে। একই সাথে যদি কোনো দেশে কাম্য জনসংখ্যার চেয়ে বেশি জনসংখ্যা হয় তাকে অতিরিক্ত জনসংখ্যার দেশ বলে। অতিরিক্ত জনসংখ্যার দেশ হলে তখন মাথাপিছু আয় সর্বোচ্চ হবে না, যা কোনোভাবেই কাম্য নয়। অর্থাৎ কাম্য জনসংখ্যা তত্ত্বে কম মাথাপিছু আয় বা
কম উৎপাদন কোনোটি কাম্য নয়। আর এই তত্ত্বটিকে অর্থনীতিবিদ ডাল্টন বিষয়টি নিম্নের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করেছেন, যেখানে m ইকুয়াল টু a মাইনাস ও ডিভাইডেড ও। m হচ্ছে অসামঞ্জস্যের পরিমাণ, ও হচ্ছে কাম্য জনসংখ্যা, আর a হচ্ছে প্রকৃত জনসংখ্যা। এখন যদি m ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ অসামঞ্জস্যের মান যদি 0 হয়, তাহলে সেখানে কাম্য জনসংখ্যা দেশ বলা হবে। আর m গ্রেটার দেন ও যদি হয়, অর্থাৎ ও হচ্ছে কাম্য জনসংখ্যার থেকে যদি অসামঞ্জস্যের পরিমাণ বেশি হয়, তাহলে সেটা হবে অতিরিক্ত জনসংখ্যার দেশ। আর m লেস দেন ও হলে সেটা হবে নিম্ন জনসংখ্যার দেশ। আমরা আরো স্পষ্ট করে যদি বলি যে m এর মান 0 হলে সেটা হবে কাম্য জনসংখ্যার দেশ, m এর মান পজিটিভ হলে সেটা হবে, বা কাম্য জনসংখ্যার থেকে বড় হলে সেটা হবে অধিক জনসংখ্যার দেশ। আর m এর মান যদি কাম্য জনসংখ্যার থেকে কম হয়, তাহলে হবে নিম্ন জনসংখ্যার দেশ। বিষয়টি আমরা যদি একটি রেখাচিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি,
চিত্রে ও এক্স অক্ষে পপুলেশন দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে জীবনযাত্রার মান বা মাথাপিছু আয় দেখানো হয়েছে। এখানে ও এন যখন পপুলেশন তখন মাথাপিছু আয় সর্বোচ্চ, অর্থাৎ এম এন তখন হচ্ছে মাথাপিছু আয়। তাহলে এম এন ও এন হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা, কারণ ওএন যখন জনসংখ্যা থাকছে তখন মাথাপিছু আয় সর্বোচ্চ হচ্ছে। তাহলে মাথাপিছু আয় যেখানে সর্বোচ্চ হবে সেই পরিমাণ জনসংখ্যাকে আমরা বলি কাম্য জনসংখ্যা। সুতরাং আমাদের এখানে কাম্য জনসংখ্যা হচ্ছে ও এন। এখন যদি এই কাম্য জনসংখ্যার থেকে যদি কম জনসংখ্যা থাকে তখন মাথাপিছু আয় হবে জি। তখন আলটিমেটলি আমাদের কি হচ্ছে, তখন নিম্ন জনসংখ্যা হচ্ছে, অর্থাৎ জনসংখ্যার পরিমাণ হচ্ছে ও পি ইউ এবং মাথাপিছু আয় হচ্ছে জি পি ইউ। অর্থাৎ কাম্য জনসংখ্যার থেকে যখন জনসংখ্যা কম হচ্ছে তখন আমরা বলছি নিম্ন জনসংখ্যার দেশ, এবং তখন মাথাপিছু আয় কি হবে, কম হবে। একই সাথে সম্পদ কিছু অব্যবহৃত থেকে যাবে, ফলে উৎপাদনও সর্বোচ্চ হবে না। অন্যদিকে যদি মাথাপিছু আয় সর্বোচ্চ অবস্থায়, অর্থাৎ কাম্য জনসংখ্যা থেকে যদি বেশি জনসংখ্যা হয়, অর্থাৎ ও পি জিরো যদি জনসংখ্যা হয় তখন সেটাকে আমরা বলি অতিরিক্ত জনসংখ্যার দেশ। যদি কাম্য জনসংখ্যার থেকে বেশি জনসংখ্যা হয় তাহলে মাথাপিছু আয় কম হচ্ছে, এখানে বি পি জিরো, এবং এটাকে আমরা বলছি অতিরিক্ত জনসংখ্যার দেশ। সেক্ষেত্রে জনসংখ্যার পরিমাণ হচ্ছে ও পি জিরো। তাহলে আমাদের কাম্য জনসংখ্যা ছিল ও এন। যদি কাম্য জনসংখ্যার থেকে বেশি জনসংখ্যা হয় অর্থাৎ ও পি জিরো হয় তাহলে সেই দেশকে আমরা বলবো অতিরিক্ত জনসংখ্যার দেশ, যেখানে মাথাপিছু আয় কম হবে। তো এভাবে আমরা চিত্রের সাহায্যে কাম্য জনসংখ্যা তত্ত্বকে ব্যাখ্যা করতে পারি। আমি আবারও তোমাদের সুবিধার্থে বলছি যে আমরা লম্ব অক্ষে নিয়েছি জীবনযাত্রার মান বা মাথাপিছু আয়, ভূমি অক্ষে নিয়েছি জনসংখ্যা। তো এখানে ও এন হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা, কারণ ও এন পরিমাণ জনসংখ্যা থাকলে আমাদের মাথাপিছু আয় সর্বোচ্চ এম বিন্দুতে হয়। সুতরাং মাথাপিছু আমরা জানি যে মাথাপিছু আয় যখন সর্বোচ্চ হয় তখন কাম্য জনসংখ্যা বিরাজ করে। সুতরাং আমরা বলতে পারি ও এন হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা। এখন কোনো দেশের জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যার থেকে কম হয়, অর্থাৎ যদি ও পি ইউ হয়, তাহলে আমাদের সেই দেশকে বলা হবে নিম্ন জনসংখ্যার দেশ। সে দেশে কিছু সম্পদ অব্যবহৃত থাকবে এবং মাথাপিছু আয় কম হবে, অর্থাৎ মাথাপিছু আয় তখন এম থেকে কমে জিতে চলে আসবে। একই সাথে যে কোনো দেশের জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যার থেকে বেশি হয়, অর্থাৎ ও পি জিরো হয়, তাহলে সে দেশকে আমরা বলবো অতিরিক্ত জনসংখ্যার দেশ। আর অতিরিক্ত জনসংখ্যার দেশ হলে আমাদের মাথাপিছু আয় কি হবে, কমে যাবে, আলটিমেটলি এম থেকে কমে বিতে চলে আসবে। তো আমরা এভাবে চিত্রের সাহায্যে বিষয়টিকে ব্যাখ্যা করতে পারি। এবার আমরা দেখব যে কাম্য জনসংখ্যা তত্ত্বের অধিক জনপ্রিয়তা লাভ করার পরেও কিছু কিছু ক্ষেত্রে সমালোচিত হয়েছে, সেই সমালোচনাগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব।
কাম্য জনসংখ্যাকে বলা হয়েছে এটি একটি অবাস্তব ধারণা, কারণ একটি দেশে প্রকৃত সম্পদের পরিমাণ নির্ধারণ করে এবং সেটাকে দক্ষভাবে ব্যবহার করার জন্য কি পরিমাণ জনসংখ্যা থাকবে সেটা নির্ধারণ করা খুবই কঠিন একটা ব্যাপার, যে কারণে বলা হয়েছে যে কাম্য জনসংখ্যা তত্ত্ব আসলে একটি অবাস্তব ধারণা। কারণ এখানে কাম্য জনসংখ্যার সঠিক পরিমাণ কোন প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে এবং তার যথার্থতা কতটুকু হবে সেটা খুবই কঠিন একটি বিষয়। কাম্য জনসংখ্যা তত্ত্ব বলা হয়েছে যে এখানে মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়নি, মৌলিক তত্ত্বের অভাব রয়েছে। যেমন জনসংখ্যা সম্পর্কে একটি তত্ত্ব স্বাভাবিকভাবেই সেই তত্ত্বের মধ্যে জনসংখ্যা হ্রাস বৃদ্ধির ফলাফল, জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা, জন্মহার, মৃত্যুহার ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া উচিত, কিন্তু এই কাম্য জনসংখ্যা তত্ত্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়নি। মাথাপিছু আয়ের সঠিক পরিমাণ এখানে নির্ধারণ খুবই কঠিন, কারণ একটি দেশের মাথাপিছু আয় পরিমাপ করার জন্য যে সকল তথ্য সংগ্রহ করা হয় সেই তথ্যগুলো প্রায়ই বিভ্রান্তিকর এবং ত্রুটিপূর্ণ এবং অনির্ভরযোগ্য, আর যে কারণে মাথাপিছু আয়ের সঠিক পরিমাণ সর্বোচ্চ সঠিক পরিমাণ নির্ধারণ ভুল হওয়াটাই স্বাভাবিক। কারণ এই তথ্যগুলো যেভাবে কালেকশন করা হয়, সংগ্রহ করা হয়, সেই তথ্যগুলো প্রায় ভুল এবং অনির্ভরযোগ্য এবং ত্রুটিপূর্ণ হয়ে থাকে। ভিত্তিহীন অনুমান, কার্ল স্যান্ডার্স তার যে অনুমিত শর্তগুলো ধরেছেন, যেমন একটি দেশের একটি নির্দিষ্ট সময়ে তার প্রাকৃতিক সম্পদ, তার মূলধনের পরিমাণ, কারিগরি জ্ঞান স্থির ধরেছেন, কিন্তু আসলে বাস্তবে এগুলো স্থির থাকে না। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের কাম্য জনসংখ্যা তত্ত্ব নিয়ে আজকের আলোচনা এ পর্যন্ত শেষ। আমরা পরবর্তী ক্লাসে জনসংখ্যারই অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ এবং নিরাপদে থাকো এই প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ।